ক্লাসে আমরা হচ্ছে যে শিডিউল পোস্ট শেষ করছিলাম, তাই না? কন্টেন্ট প্ল্যানারটা শেষ করছিলাম, যে শিডিউল পোস্টটা শেষ করছিলাম, ঠিক আছে? এখন আমরা হচ্ছে কন্টেন্টের প্ল্যানার শেষ করছি, কন্টেন্টে যাই। প্ল্যানারের ভিতরে আরেকটা আছে, আমরা এখানে হচ্ছে যখন শিডিউল পোস্টটা রেখেছি কিভাবে আমরা শিডিউল পোস্ট করব। এখন কন্টেন্ট প্ল্যানারের মেন যেটা দেখবেন, আমরা এক এক সময় পোস্ট করলে এক এক ধরনের রিচ হয়, এক এক ধরনের এঙ্গেজমেন্ট হয়। যখন কখনো পোস্ট করলে রিচ বাড়ে, আবার কখনো পোস্ট করলে রিচ কমে। এটার কারণটা কি আমরা জানি? আচ্ছা, এটার কারণটা হচ্ছে প্রপার টাইমিং, ঠিক আছে? কারণ আপনি ধরেন এখন একটা পোস্ট করলেন, ধরেন আগামী 2 ঘন্টা বা 3 ঘন্টায় আরো কত হাজার পোস্ট করবে ফেসবুকে, আপনি ধারণা করতে পারেন? আর এই যে 2 ঘন্টায় যদি ধরেন ম্যাক্সিমাম টাইম 2 ঘন্টা যদি আপনার ইউজাররা অফলাইনে থাকে, তখন কি আপনার পোস্টে রিচ হবে? রিচ হবে না। আমি যদি সাপোজ একটা এক্সাম্পল বলি, ধরেন এই পটুয়াখালী জেলায় আপনার 5 লাখ ফেসবুক ইউজার আছে, ঠিক আছে? এখন ধরেন আপনি এখন একটা পোস্ট করলেন, এখন যদি অধিকাংশ অর্থাৎ ধরেন 5 লাখের 3 লাখ আপনার ইউজার অনলাইনে নাই, অফলাইনে আছে। এই 3 লাখ ইউজার ধরেন 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আবার অনলাইনে আসবে, ঠিক আছে? তো এই 1 ঘন্টা বা 2 ঘন্টায় আপনার আরো নতুন পোস্ট করবে না? তখন আপনার পোস্টটা কি হবে? নিচে পড়ে যাবে। তাহলে কি হবে? নতুন যারা মানে ওই ওই যে 2 লাখ বা মানে 3 লাখ যে আবার অনলাইনে যখন আসবে, তখন আপনার পোস্টটা দেখতে পারবে না। তার মানে আপনার পোস্টটা রিচটা কমে যাচ্ছে, ঠিক আছে? এটা বলার কারণ হচ্ছে প্রপার টাইমিং। আমরা যদি মানুষ, কারণ মার্কেটিং কাজ করলে মানুষের সাইকোলজি বুঝতে হবে। আপনি মার্কেটিং নিয়ে কাজ করবেন, আপনার নিজের কথা চিন্তা করতে হবে। আপনি যে থিঙ্কিং করেন ম্যাক্সিমাম টাইম মেজর মানে বেসিক জিনিস সবাই মোটামুটি সেম চিন্তা ভাবনাই করে, আপনি মিলাই দেখবেন ই না বেসিকটা, ঠিক আছে? বেসিক লেভেলটা আপনার 80 থেকে 90% মানুষের চিন্তা ভাবনা কিন্তু সেম, যে কোনো বিষয়, অল ওভার যে কোনো বিষয় আপনি মিলাই রাখবেন, 80 থেকে 90% বেসিক চিন্তা ভাবনা প্রত্যেকটা মানুষেরই প্রায় সেম, কমন। তো সেক্ষেত্রে আমরা টাইমিং এর যে বিষয়টা বলতেছিলাম, যে আমরা যদি চিন্তা করি যে আমরা কে কখন ফেসবুকে বেশি সময় দেই, বেশি অ্যাক্টিভ থাকি, মানে অনলাইনে থাকি, আমরা একটু সবাই একটু বলি যে 9টার পরে বেশি থাকা পড়ে। দিনে কখন? আচ্ছা, দিনের টাইম হয় না, না ঠিক আছে, তুমি সব এক একজনের তো এক একটা, সেটা স্বাভাবিক। বাকিরা 24 ঘন্টা। আচ্ছা, 24 ঘন্টা পাইলাম। আর বাকিরা দেন, আমি কিছু কথা বলি, দেখবেন আপনাদের সাথে একটু মিলাই নিয়ে মেলে কিনা। ধর আমরা ঘুম ঘুরে উঠে ফ্রেশ ট্রেশ হওয়ার পর আমরা কাজে বেরোর আগে একবার অনলাইনে ঢুকি না? ম্যাক্সিমাম ঢুকি কিনা? অনলাইনে ঢুকি ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ম্যাক্সিমামের কথা বলছি, সবার কথা বলি নাই, কিছু ডিফারেন্ট আছে অবশ্যই, ম্যাক্সিমাম। আবার ধরেন আমরা বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বা যে যার কাজে রওনা দিলাম, যাওয়ার পর ওইখানে বসার পরে কাজে শুরু করার আগে একটু অনলাইনে 5-10 মিনিটের জন্য আমরা একটা ঘুরি দেই, হ্যাঁ, রাইট। তারপরে দেন কাজ চলমান থাকে। আবার দুপুরে লাঞ্চের আওয়ারে, লাঞ্চে যাওয়ার সময় বা লাঞ্চে যাওয়ার পরে আমরা সবাই একটু অনলাইনে আসি কিনা? আসি। এর মাঝখানে যারা কাম না থাকে তারা আসে, আমি বলছি যারা বিভিন্ন কাজে কর্মে অ্যাক্টিভ, কারণ ম্যাক্সিমাম পার্সন বা ম্যাক্সিমাম ইউজাররাই তো সবাই কোনো না কোনো কাজে অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভ। তো সেক্ষেত্রে এই যে আমি টাইমিংটা বলতেছি বা যে সিচুয়েশন গুলো বলতেছি, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে কিন্তু কমন, মিলাই দেখবেন। যে দুপুরে লাঞ্চের আওয়ারে আমরা সবাই কম বেশি অনলাইনে একবার ঢুকি। আবার লাঞ্চের পরে আমরা অফিসে যাই, অফিসে যাওয়ার পরে ধরেন যদি চা ব্রেক থাকে বিকাল টাইমে, চা ব্রেকের সময় আমরা একটু ঢোকা পড়ে। আবার দেখা যায় যে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার পরে যখন আমরা নাস্তা টাস্তা করি, তখন একটু অনলাইনে ঢোকা পড়ে সবার জন্য। আবার দেখা যায় যে 8টা-9টা পর্যন্ত কাজ টাজ থাকে, তারপরে 9টায় রাতের খাবারের পরে আমরা একটু অনলাইনে বেশি অ্যাক্টিভ থাকি। এই টাইমিং গুলো সবার জন্য কমন কিনা? আমরা এই যে টাইমিংটা বললাম, এই যে গ্যাপ গ্যাপ,
আমরা এই টাইমিংটা অনুযায়ী যদি আমরা পোস্টগুলা কন্টিনিউ করি, তাহলে দেখবেন এই টাইমিংয়ে যে পোস্টগুলো হয় এই পোস্টগুলোর এঙ্গেজমেন্টটা তুলনামূলক বেশি থাকে, এই পোস্টগুলোর রিচ তুলনামূলক বেশি থাকে। এগুলো আপনারা একটু কম্পেয়ার করে নিয়েন। হ্যাঁ, এখানে যেহেতু সবাই অনলাইনের সাথে সম্পৃক্ত, সবারই আইডি আছে, সবাই অ্যাক্টিভ থাকে। তো এক এক দিনে এই যে টাইমিংটা বললাম, এই টাইমিংয়ে পোস্ট দিয়া দেখবেন এবং আদার্স টাইমগুলোতেও পোস্ট দিবেন। দেখুন কোন টাইমগুলোতে বা কোন পোস্টগুলোতে আপনার রিচ বেশি হয়, একটু মিলাই নেবেন, ঠিক আছে? তো আমরা এইবার এরকমের টাইমিং অনুযায়ী আমি যে চিন্তাটা করি, বেসিক চিন্তা সবারই সমান। কারণ আপনি যত আপনি মার্কেটিং করলে মানুষের সাইকোলজি বুঝতে হবে। মানুষের আপনি যদি সাইকোলজি না বুঝতে পারেন একজন মানুষ কি চাচ্ছে, তাহলে আপনি কিন্তু আপনার ক্লায়েন্টকে প্রপার সার্ভিসটা আপনি দিতে পারবেন না। কারণ দিন শেষে ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে, তার কি পকেট থেকে টাকা দিবে? সে বিজনেস করবে, বিজনেসে লাভ করবে, সেখান থেকে আপনাকে টাকা দিবে। সে যদি 10 টাকা প্রফিট করে, সেখান থেকে আপনাকে 5 টাকা দিতে বাঁচবে না তার। বাট সে যদি প্রফিটই না করে, তখন কিন্তু আপনাকে 1 টাকা দিতেও তার গায়ে বাঁচবে, তাই না? তো আমরা ক্লায়েন্টকে যত ভালো সার্ভিস দিতে পারবো, ক্লায়েন্টের থেকে আমরা কি অ্যামাউন্টটা বা পেমেন্টটা কি করতে পারবো, বেশি নিতে পারবো। অনেক সময় ক্লায়েন্ট আমাদের বিশেষ করে বাংলাদেশে খুব কম হয়, লোকাল মার্কেটে, বিশেষ করে আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে দেখবেন আপনি $10 কাজ করছেন, ক্লায়েন্ট আপনাকে খুশি হয়ে $20 গিফট বোনাস দিয়ে গেছে $10 কাজে। এরকমের হয় ম্যাক্সিমামটা, এরকমের অনেক সময় হয়। আপনি যদি ক্লায়েন্টকে ভালো মতো খুশি করতে পারেন সার্ভিস দিয়ে, ঠিক আছে, তো আপনার তার কাজ $10, আপনাকে এক্সট্রা $20 দিয়ে গেছে, তাহলে আপনি কত পাচ্ছেন? $30 সেম কাজের জন্য। এই $20 কি আপনি যে ভালো তাকে কাজটা সার্ভিসটা ভালো দিচ্ছেন, তার বিনিময়ে আপনাকে বোনাস করছে প্রায় 200%, 200 গুণ। এক্সাম্পল বললাম আর কি। ম্যাক্সিমাম টাইম বোনাস দেয় যদি আপনি তাকে ভালো সার্ভিস দিতে পারেন। এবং লোকাল মার্কেটের বিষয়টা হচ্ছে, আপনি যদি ক্লায়েন্টকে ভালো সার্ভিস দেন, তাহলে তার কাছ থেকে আপনি নতুন ক্লায়েন্ট পাবেন বোনাস না পাইলেও। এটা কিন্তু আরো বেশি অ্যাডভান্টেজ। কারণ বাঙালি আপনি তাকে যতই ভালো কাজ করে দেন, আপনাকে বোনাস দেবে খুবই কম লোক আছে। বাট সে আপনাকে বোনাস না দিলেও তার কাছ থেকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি এই সার্ভিসটা কোথা থেকে নিছেন, বা আমার এই সার্ভিসটা দরকার, আমি কোথা থেকে নিব, আপনি যদি তাকে ভালো সার্ভিস দেন, সে কিন্তু আপনাকেই রেফার করবে। এটা কিন্তু 100% শিওর। তো আপনি মার্কেটিং দিতে হলে অবশ্যই মানুষের সাইকেল, কারণ মার্কেটিং এর দিন শেষে মূল লক্ষ্য কি, ক্লায়েন্টকে যার যেটা নিডস, ম্যাক্সিমাম নিডস হচ্ছে সেলস এবং প্রসার, এই দুটোই কিন্তু বেশি, বাকিটা খুবই নগণ্য। আপনি যদি 100%-এর কথা চিন্তা করেন, 98%ই সেলস প্লাস প্রসার, বাকি 2% আদার্স, ঠিক আছে? কারণ সেলস না হলে তো তার রেভিনিউ আসবে না। তো তার সেল কখন আসবে? ধরেন একটা প্রোডাক্ট, এই ল্যাপটপটা আপনি অনলাইন থেকে কখন কিনবেন? আপনি ধরেন একটা মোবাইল শপের বা একটা ল্যাপটপ শপের, ইলেকট্রনিক শপের আপনি মার্কেটিং করতেছেন। ইলেকট্রনিক শপে যে প্রোডাক্টগুলো আছে, ধরেন আমি যদি এই দিকের কথা চিন্তা করি, মাউস, কিবোর্ড, রাউটার, তারপর আরো যে এইগুলো থাকে, মনিটর, এগুলো আপনি ধরেন অনলাইনে সেল করতেছেন। মানুষ এখন কখন কিনবে? মানুষ অনলাইন থেকে কিভাবে কিনবে? আগে তো আপনার কথা চিন্তা করতে হবে যে আপনি একটা ল্যাপটপ কখন কিনবেন, যখন একেবারে আপনার প্রয়োজন। এখন ধরেন আপনার একটা ল্যাপটপ প্রয়োজন, বাট আপনার যে ফিনান্সিয়াল অবস্থা, সেটা ল্যাপটপ কেনার সাথে সামঞ্জস্য না, তখন কি আপনি ল্যাপটপ কিনতে পারবেন? আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের আয়ের সাথে আমাদের চাহিদাটা সামঞ্জস্য না, তাহলে কি আমি সেই পণ্যটা কিনতে পারবো? কিনতে পারবো না। কারণ আমাদের ওই দিকটাও চিন্তা করতে হবে যে একটা ল্যাপটপ কেনার জন্য কোন ক্যাটাগরির লোকদেরকে আমার টার্গেট করতে হবে, কারা ল্যাপটপ কিনবে। আবার আপনি যদি মোবাইলের কথা চিন্তা করেন, আপনি যদি ড্রেসের কথা চিন্তা করেন, যেমন ল্যাপটপ হচ্ছে একটা অন কাইন্ড অফ লাক্সারিয়াস প্রোডাক্ট, অন কাইন্ড অফ আপনার হচ্ছে একেবারে যারা ধরেন অফিসিয়াল কাজ করে তাদের জন্য নেসেসারি, বা যাদের ইনকাম ভালো, আয় বাণিজ্য ভালো, তাদের জন্য। হ্যাঁ, জানার বিষয় আছে, পারদর্শীর বিষয় আছে। আর ধরেন আপনি একটা শার্ট, একটা টি শার্ট বা একটা জামা নিয়ে মার্কেটিং করতেছেন, এইটা ধরেন এখানে জামার ভেরিয়েশন আছে না, প্রাইসের ভেরিয়েশন আছে, কোয়ালিটির ভেরিয়েশন আছে,
মানে আপনি ধরেন রিচ ব্র্যান্ডের বা ইজি ব্র্যান্ডের আপনি যদি মার্কেটিং করেন লো মানে ক্যাটাগরির, তাহলে কি আপনি সেখান থেকে সেল পাবেন? আবার লো ক্যাটাগরির প্রোডাক্ট যদি আপনি হাই হাই সোসাইটিতে মার্কেটিং করেন, আপনি কি সেল পাবেন? পাবেন না। তাহলে কোয়ালিটির সাথে আমাদের প্রোডাক্টের সাথে আমাদের মানুষের সাইকোলজিটা বুঝতে হবে, তাই না? কোন প্রোডাক্টটা কাদের জন্য সামঞ্জস্য। যেমন আপনি যদি শুধু যেমন বোরকা যদি আপনি ছেলেদের জন্য মার্কেটিং করেন, তাহলে কি সেল হবে? সেল হবে না। কারণ বোরকা কাদের জন্য? মেয়েদের জন্য। তাহলে আমার ওইভাবে মেয়েদের জন্যই টার্গেট করে মার্কেটিং করতে হবে, তাই না? আমি সবসময় ম্যাক্সিমাম ক্লাসে একটা উদাহরণ দেই, যেটা হচ্ছে ধরেন আপনি একটা স্টেশনারির দোকান দিবেন। এখন ধরেন স্টেশনারির দোকান দিবেন, আর একজন আছে যে পাঞ্জাবি টুপি এইগুলোর দোকান দিবে, ঠিক আছে? এখন পাঞ্জাবি টুপির দোকানটা যদি একটা স্কুলের সামনে বসে, আর একটা স্টেশনারির দোকান যদি একটা মসজিদ বা মাদ্রাসার সামনে বসে, তাহলে কোন জায়গায় কার সেল বেশি হবে? কারো সেলই বেশি হবে না। কিন্তু আমরা যদি অল্টারনেটিভ কথা চিন্তা করি, যে টুপি পাঞ্জাবি বা তবজি এইগুলার দোকানটা যদি আমরা মাদ্রাসা কিংবা মসজিদের সামনে দেই, আর স্টেশনারির দোকানটা আমরা যদি স্কুল কলেজের সামনে দেই, তাহলে সেল কিরকম হবে? ভালো হবে না? তাহলে আমাদের প্রোডাক্টের চাহিদা বুঝতে হবে যে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির বা কাদের জন্য আমাদের প্রোডাক্টটা করতে হবে। তাহলে এটা আপনি প্রথমত আপনার নিজের দিক কথা চিন্তা করতে পারেন যে আমি এই প্রোডাক্টটা কখন কিনবো বা আমি ওই প্রোডাক্টটা কেন কিনবো, সেটা যদি আমি বুঝতে পারি, ওই অনুযায়ী আমি যদি মার্কেটিং করি। কারণ ওই যে বললাম, মানুষের সাইকোলজি 70-80% বেসিক ধারণা সেম। আপনি এটা কম্পেয়ার করে দেখেন। আমি যে বলতেছি এই জন্য না, আপনি বাইরে বিভিন্ন বিষয়ে, এখানে সবাই চলাফেরা করেন, বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করেন, বিভিন্ন সমাজে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে চলাফেরা করেন। তো সেক্ষেত্রে আপনারা কম্পেয়ার করে দেখেন আপনারা যে অবস্থায় আছেন। আমি কাউকে ছোট করতেছি না, আপনাদের লোয়ার ক্লাসেও কম্পেয়ার করবেন, আপনাদের আপার ক্লাসেও কম্পেয়ার করবেন, আপনাদের সেম ক্লাসেও কম্পেয়ার করবেন, ঠিক আছে? দেখবেন বেসিক ধারণা লোয়ার থেকে আপার ম্যাক্সিমাম সেম। কি বলছি বুঝছেন? তো আমরা যেটা কন্টেন্ট নিয়ে যে আলোচনাটা করতেছিলাম, না শুধু আপনাদের বোঝানোর জন্য যে আমরা যে মার্কেটিং করতে আসছি, আমরা শুধু এই গদবাদা মার্কেটিং শিখলে তো হবে না। আমাদের পারিপার্শ্বিক অবস্থার সাথে বা পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য থাকতে হবে, আপ টু ডেট থাকতে হবে, বিশেষ করে মার্কেটিং সেক্টরে। কারণ দেখেন, আমরা যারা ডিজাইন সেক্টরে কাজ করে, যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে, দেখেন ডিজাইন সেক্টরের একটা সফটওয়্যার মানে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, সেই 1900 সালে যারা দেখে আসতেন, সেই সফটওয়্যার দিয়ে কিন্তু এখনো কাজ করা যায়। কাজ করা যায় না? দেখবেন এই যতগুলা ফটোশপের দোকান আছে, অর্থাৎ স্টুডিও দোকান আছে, সবগুলাই অ্যাডোবি ফটোশপ 2007 ইউজ করে ম্যাক্সিমাম, দেখেন। বাট বর্তমানে কিন্তু অ্যাডোবি ফটোশপ 2023-24 ভার্সন চলমান, তারা কিন্তু সেই ব্যাকডেটেড 2007 ভার্সন ইউজ করে। তো তা দিয়ে কি তাদের কাজ চলে না? চলে। এবং তা দিয়েও, এবং বর্তমান সময় তা দিয়েও বর্তমান যে ডিজাইনগুলো করা যায়, সে ওই সফটওয়্যার দিয়েও সেম ডিজাইনগুলো আপনি করতে পারবেন। আবার যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে, যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই এর জন্মলগ্ন থেকে যা ছিল কোড এখনো কিন্তু সেম, এর কিন্তু কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে আপনার ডেলি আপ টু ডেট হয়, এবং ডেলি আপনার আপ টু ডেট থাকা লাগে। কারণ মানুষের কিন্তু সাইকোলজি পরিবর্তনশীল, তাই না? এবং মানুষের সাইকোলজি পরিবর্তনশীল হওয়ার সাথে সাথে আপনাকে ওইভাবে পরিবর্তন হইতে হবে, ওইভাবে আপনার চিন্তা করতে হবে। তা না হলে আপনি মার্কেটিংয়ে কখনোই আপনার গোলটা অ্যাচিভ করতে পারবেন না, আপনার ভালো বেটার সার্ভিস দিতে পারবেন না আপনার কাস্টমারকে, ঠিক আছে? শুধু মার্কেটিং সেক্টরের পার্থক্যটাই এতটুকু যে আপনাকে পারিপার্শ্বিক অবস্থার সাথে ডেইলি আপ টু ডেট থাকতে হবে। কি বলছি বুঝছেন? যেমন আমাদের যে জুলাই আগস্টে যে আমাদের এই যে আন্দোলনগুলো চলছিল, তখন যদি আমরা ঢালাওভাবে মার্কেটিং করতাম, তখন কি মানুষ আমাদের থেকে পণ্য কিনতো? তখন মানুষের ফোকাস ছিল কোথায়? ওই আন্দোলনের দিকে। তখন আপনার প্রোডাক্ট কিনে কোন সময়, তাই না? এই মানুষ এই সিচুয়েশনগুলো আপনাকে বুঝতে হবে, এই সিচুয়েশনগুলো বুঝতে আপনাকে মার্কেটিং করতে হবে। কি বলছি বুঝছেন? এটা আবার যেমন ঈদে, কুরবানিতে, তখন যে আপনার মার্কেটিং এর যে ধাঁচটা থাকে,
দেখবেন ঈদে কুরবানি, ঈদের ম্যাক্সিমাম ঈদের সময় আপনার ম্যাচিং পাঞ্জাবি, ম্যাচিং ড্রেস বা কাপড় ড্রেস যে পরিমাণ সেল হয়, ঈদের পরবর্তীতে ওই পরিমাণ সেল হয় যে যাদের ছেলে আছে, বাবা ছেলে কিন্তু ম্যাক্সিমাম সেম পাঞ্জাবি পরে না, ম্যাচিং। আবার মায়ের সেম শাড়ি কিনা দেয় না, কিন্তু এটা ওই যে কোনো উৎসব ছাড়া ওই প্রোডাক্টগুলো কি আপনার সেল হবে? সেল হবে। কারণ যে ঈদের পরে যদি আপনি ওইগুলোর মার্কেটিং করেন তাহলে আপনার কি প্রোডাক্ট সেল আসবে? আসবে না। হ্যাঁ, কোরবানির আগে ফ্রিজ বেশি চলে, এই যে ধরতে পারছেন। হ্যাঁ, কোরবানির আগে ফ্রিজ বেশি চলে। তো এই যে সাইকোলজিটা এবং এই যে পারিপার্শ্বিক অবস্থান, এই আপ টু ডেটটা আপনাকে থাকতে হবে। হ্যাঁ, এসি চার্জার ফ্যান বেশি চলে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, মার্কেটিং করতে হবে, মানুষের সাইকোলজির সাথে আপনাকে মিশতে হবে। ঠিক আছে, এখন যেটা বলতেছিলাম, আমি এইখানে আপনাকে, আপনি যদি ই করেন, আমি জাস্ট এখানে আজকে তো এই আলোচনাগুলোই আমি রেকর্ড করে দিতেছি। এখানে আমি হচ্ছে আপনাকে কমন কিছু পোস্ট করার টাইমিংটা বলে দিচ্ছি। এটা যে আমি বলতেছি এই জন্য যে সেম হবে না, আপনি আপনার সাইকোলজি একটা চার্ট তৈরি করে নেবেন। এই চার্টটা আপনি আপনার কাছে ইউজ করতে পারেন, আপনার যারা কাস্টমার থাকবে কাস্টমারদের দিতে পারেন। আমি কমন একটা চার্ট আপনাদের সবার জন্য বলে দিচ্ছি। যেমন আমরা সাধারণত শুক্রবার সবাই একটু ঘুম থেকে দেরি করে উঠে, এটা সবার জন্য। যারা নামাজ পড়ে রেগুলার, তারা নামাজ পড়ে একটু ঘুমায়। আর যারা নামাজ পড়ে না, হ্যাঁ, তারা রাতে বেশি একটু সজাগ থাকে, মোবাইল টোবাইল টেপে, যেহেতু শুক্রবারে কোনো কাজ কাম নাই, তাই না? তো শুক্রবারে সাধারণত উঠতে উঠতে 9টা, 9:30, 10টা বাজে যায়, তাই না? কারণ 10টায় তো আর অফিস থাকে না। তো শুক্রবার আমরা যদি টাইমিংটা যে 9:30 থেকে 11টা পর্যন্ত একটা টাইমিং দেই পোস্ট করার জন্য, তো দেখবেন এই টাইমিংটায় মোটামুটি আপনার অনলাইনে অ্যাক্টিভিটিস কি মানুষের বেশি থাকে, তাই না? আমরা 9:30 থেকে 10:30 বা 11টা, বা আপনি 9টা থেকে 10টা দিতে পারেন, বা 10টা থেকে 11টা দিতে পারেন, জাস্ট একটা কম্পেয়ার টাইম। তো আমরা যেমন 1 ঘন্টা হিসাব করি, প্রত্যেকটা 1 ঘন্টা 1 ঘন্টা, তাহলে আপনার 9:30 থেকে 10:30। এরপরে ধরেন 10:30টার পরে হয়তো দেখবেন অনেকেরই বাসায় টুকটাক কাজ বাজ থাকে, এগুলোর সাথে সবাই সম্পৃক্ত থাকে। আবার একটা বিষয়, বা শুক্রবার নামাজ থাকে, আবার দেখবেন ম্যাক্সিমাম টাইম নামাজ পড়া, নামাজ থেকে আসার পরে আমরা ড্রেস চেঞ্জ করে খাবারের আগে একটু মোবাইলটা হাতে নেই, নেই কিনা সবাই? ম্যাক্সিমাম, হ্যাঁ, ম্যাক্সিমামে নেয়, এটা কমন। তো সেক্ষেত্রে আমরা যে নামাজ সাধারণত আমাদের 2টার ভিতর শেষ হয়ে যায়, আমরা 2টা থেকে 3টা একটা টাইমিং ধরতে পারি। আমাদের লাঞ্চের টাইম তো আমরা সাধারণত নামাজ পড়ে আইসে 2টা বা 2:30টার দিকে আমাদের দুপুরে খাবার হয়, বিশেষ করে শুক্রবারে। তো সেক্ষেত্রে খাবারের পরে আমরা একটু রেস্ট নেওয়ার আগে একটু, যদি বিকালে যারা ঘুমানোর অভ্যাস আছে, ঠিক আছে, যদি খাবার খায় 3টার দিকে ঘুমাইলেও, ওই খাবার খাওয়ার পরে বিছানায় ঘুমানোর আগেও একবার অনলাইনে একটু 5 মিনিটের জন্য হইলেও একটু ঘুরি দেয়, তাই না? হয়তো মেসেজগুলো চেক করে বা নিউজ ফিডটা চেক করে। তো আমরা এটা অ্যাভারেজ দিয়ে 2টা থেকে 3টা একটা টাইমিং ধরতে পারি। আবার ধরেন যারা একটু রেস্ট নেয়, তারা রেস্ট নেওয়ার পরে ঘুম থেকে ওইটা তো সন্ধ্যা হয়ে যায়, বা বিকেলে একটু বাইরে বের হয়, বা তারপরে রাতে যে টাইমটা আপনি বলছিলেন, যে ম্যাক্সিমাম টাইমে দেখবেন সবার ক্ষেত্রেই ওই যে 9টা থেকে 11টা, যারা বিভিন্ন সেক্টরে জব করে বিশেষ করে তাদের, কারণ তারা 11টা বা 11:30টার ভিতরে সবাই ঘুমাই যায়। কারণ আবার সকালে উঠে 8টা বা 9টায় তাদের যেহেতু অফিস আছে, সে 7টায় ঘুম থেকে উঠতে হয়, ম্যাক্সিমামের 7টা বা 8টায় ঘুম থেকে উঠতে হয়, 10টায় অফিস থাকলে ফ্রেশ হওয়া, খাবার খাওয়া। তাহলে রাতে আমরা 9টা থেকে 11টা টাইমিং করতে পারি। যদি কারো নোট থাকে লিখে নিতে পারেন আমাদের টাইমিংটা। শুক্রবারে 9:30 থেকে 10:30, 2টা থেকে 3টা, আর হচ্ছে রাত্র 9টা থেকে 11টা। এবং শনিবারও কি আমাদের ছুটির দিন, তাহলে শুক্র শনি আমরা অ্যাভারেজলি সেম টাইমিংটা ধরতে পারি, তাই না? এরপরে হচ্ছে আপনার বাকি যে দিনগুলা, আপনার রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই টাইমিংটা আমরা কম্পারেটিভলি সেম ধরতে পারি, যেহেতু ওয়ান ডে। তো ওয়ান ডেতে আমরা সাধারণত ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ, যদি আমাদের যদি 10টায় বা 9টায় অফিস থাকে, আমরা 8:30 বা 7:30টায় বাসা থেকে বের হয়ে যায়, বা 8টায় বের হয়ে যায়। যাওয়ার পথে যারা হচ্ছে ধরেন বাইক ড্রাইভ করে, তারা তো, যারা হচ্ছে বাসে বা বিভিন্ন রিক্সায়, অনেক সময় যাতায়াতের পথে অনেকে অনলাইনে আসে, ম্যাক্সিমাম দেখবেন, হ্যাঁ, বা রিক্সায় থাকলে অনলাইনে আসে। তো সেক্ষেত্রে আমরা এটা টাইমটা 8টা থেকে 9টা আমরা টাইমিং ধরতে পারি, যেহেতু ম্যাক্সিমাম অফিস 9টায় আবার 10টায়। 9টা থেকে ম্যাক্সিমাম অফিস শুরু হয়, কোনো কোনো অফিস 10টায় শুরু হয়। তো আমরা 8টা থেকে 9টা টাইমিং ধরতে পারি।
আবার হচ্ছে আমাদের লাঞ্চের টাইম কখন, মানে সাধারণত অফিসে আমাদের লাঞ্চের টাইম দেয় কয়টায়, 1:30 থেকে 2:30। আমরা জানি এই টাইমটাই আমরা কম্পারেটিভলি ধরতে পারি, 1:30 থেকে 2:30। তো আমাদের সকাল হচ্ছে 8টা থেকে 9টা, দুপুরে হচ্ছে 1:30 থেকে 2:30, ঠিক আছে। আবার বিকালে ধরেন অফিস থেকে বেরোয়ার আগে বা কাজ টাজ পরে আমরা একটা টাইমিং সাধারণত ই থেকে একটু রিল্যাক্স হওয়ার জন্য 3টা থেকে 4টা, সাধারণত অনেকে যাদের সন্ধ্যা পর্যন্ত অফিস থাকে বা বিকালে একটা ব্রেকফাস্ট থাকে না, ওই যে টি ব্রেক থাকে না, 3টা থেকে 4টা লাঞ্চের পরে যেটা আর কি, আমরা একটা টাইমিং ধরতে পারি। আর একটা হচ্ছে সেম নয়, রাত্রে রাত্রে সব দিনের জন্য তো সেম 9টা থেকে 11টা। তাহলে এখানে আমরা 4টা টাইম জোন ধরতে পারি বা 3টা আপনি ধরতে পারেন, টি ব্রেকের টাইমিংটা বাদ দিয়েও ধরতে পারেন। যে সকালে 8টা থেকে 9টা, 1:30 থেকে 2:30, আর রাতে 9টা থেকে 11টা। এটা হচ্ছে অন ডের জন্য, মানে খোলা দিনের জন্য, 5 দিনের জন্য। এই যে টাইমিংটা বললাম, এই টাইমিংটা কম্পারেটিভলি সবাই একটু মিলাই নিয়েন। আপনাদের নিজেদের আইডিতে পোস্টের মাধ্যমে হোক, মানুষের সাথে চলাফেরার সাইকোলজির মাধ্যমে হোক, যে কখন অনলাইনে মানুষগুলো বেশি থাকে বা কখন মানুষ নিউজ ফিডে বেশি ঘুরে, ঠিক আছে। তো এরকমের একটা আমরা টাইমিং প্ল্যান, মানে ফেসবুক কন্টেন্ট পাবলিশ টাইমিং প্ল্যান, ঠিক আছে, যে আমরা কখন পোস্ট করবো, টাইমিং প্ল্যানটা আপনারা সাজাই নেবেন। না আপনাদের জন্য, আপনার যখন কোনো ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করবেন তখনের জন্য, ঠিক আছে। এই একটা বিষয় গেল। এরপরে আসি কন্টেন্টের ক্ষেত্রে। এতক্ষণ আমাদের বেসিক মানে আলোচনাটুকু গেছে, এখন আমরা কন্টেন্ট। এইখানে দেখেন আমরা যে পোস্টগুলো আমাদের, একটু খেয়াল করবেন, এখানে আমরা যতগুলো পোস্ট দিব সব পোস্টগুলো এখানে শো করবে। এখানে হচ্ছে স্টোরিজ, স্টোরিজগুলো আমরা যে স্টোরি দিই না, ডে দিই না, ডে স্টোরি দিই বা ডে দেই, আমরা আইডিতে আমাদের ডে দেই না, এরকমের আপনার পেজেও স্টোরি দেওয়া যায় বা ডে দেওয়া যায় সুতরাং। তো এইগুলো এখানে শো করবে আপনি যদি কোনো ডে দেন, ডের এইখানেও কিন্তু আপনি শিডিউলিং করতে পারবেন। এটা হচ্ছে এবি টেস্ট। এবি টেস্টটা দরকার আপনার যখন আপনি অ্যাডভান্স মার্কেটিং এ যাবেন তখনের জন্য, যে আপনার যখন সেম কন্টেন্ট বা সেম অ্যাড আপনি মানে কম্পেয়ার করার জন্য, অডিয়েন্সের ভিতরে কম্পেয়ার করবেন। যেমন বাংলাদেশের লার্জেস্ট অনলাইনে যারা ক্রয় করে, এর ম্যাক্সিমাম কোন এরিয়ার লোকজন অনলাইন থেকে বেশি পণ্য ক্রয় করে বলতে পারেন? ঢাকা, চিটাগাং, সিলেট, এই 3 বিভাগের লোক সব থেকে বেশি অনলাইন থেকে পণ্য ক্রয় করে। আপনি দেখবেন ঢাকা, চিটাগাং, সিলেট, এই 3 বিভাগের লোক, ঠিক আছে। জি বুঝি, হ্যাঁ উন্নত বিশ্বে তা তো অবশ্যই না। এই জন্য তো বললাম যে বাংলাদেশের তুলনামূলক ঢাকা তো রাজধানী স্বাভাবিক, এবং চিটাগাং হচ্ছে আমাদের বাণিজ্যিক রাজধানী, এবং সিলেট হচ্ছে কি বাংলাদেশের লন্ডন, তাই না? কারণ সিলেটের মানুষ সব থেকে বেশি প্রবাসী, সিলেট বিভাগের। এজন্য দেখবেন ওভারঅল এই 3 বিভাগের লোকজন অনলাইন থেকে সাধারণত পণ্য বেশি ক্রয় করে। বাকি বিভাগের লোকজন যে ক্রয় করে না তা না, বাট তুলনামূলক এরা বেশি ক্রয় করে, ঠিক আছে। তাহলে আপনি ধরেন একটা পোস্ট আপনি অনলাইনে মার্কেটিং করার জন্য আপনি কম্পেয়ার করবেন, এই 3 বিভাগ এরিয়া দিলেন আর সমগ্র বাংলাদেশ দিলেন, তাহলে কোন পোস্ট থেকে আপনার সেল বেশি আসতেছে বা রেসপন্স বেশি আসতেছে, এই যে কম্পেয়ার করা, একটাকে আপনি এ, একটাকে বি দেন, যেটা হচ্ছে 3টা বিভাগ ঢাকা, চিটাগাং, সিলেট, এটা এ, সমগ্র বাংলাদেশ বি। এতে এই দুইটার ভিতরে যে কম্পেয়ার করা, এটা হচ্ছে এবি, টেস্ট করা, এটা হচ্ছে এবি টেস্ট। এরকমের, মানে এটা তো এক্সাম্পল দিয়ে বললাম, এরকমের যে দুইটা কন্টেন্টের ভিতরে বা দুইটা পোস্টের ভিতরে কম্পেয়ার করা বা মার্কেট পলিসি, এটা হচ্ছে এবি টেস্ট, ঠিক আছে। এটা অ্যাডভান্স আছে, এগুলো যখন আমরা একবার প্র্যাকটিক্যাল এখন তো হচ্ছে ফেসবুক, এগুলো কিন্তু ফেসবুক পেজ সেটআপ এবং মেটা অ্যাডস এর ভিতরে, আমরা কিন্তু মার্কেটিং এর ভিতরে এখনো ঢুকি নাই। যখন ঢুকবো এগুলো আরো আপনার ডিটেলস পাবেন। ফিড অ্যান্ড গ্রিড, ঠিক আছে। এখানে এই যে এইগুলো আপনার এখানে যে গ্রিড আকারে শো করে আর কি, জাস্ট নেটের জন্য একটু স্লো কাজ করতেছে, এই যে এখানে নিউজ ফিডের মতো আপনার শো করে। এবার মেনশন অ্যান্ড ট্যাগ, আপনার এই পেজ বা আইডি কেউ যদি মেনশন করে বা ট্যাগ করে, তখন এইখানে এই যে মেনশন বা ট্যাগগুলো এখানে শো করবে, ঠিক আছে। আমার এই পেজে নাই, কিন্তু এই পেজটা নতুন নতুন, কিন্তু অন্য পেজে যদি আমরা একটু ঢুকি, এই পেজটা যদি আমরা একটু ঢুকি, তখন দেখবেন এই পেজে কিন্তু অনেক, এই দেখেন এই পেজে কিন্তু মেনশন অ্যান্ড ট্যাগ অনেকগুলো মেনশন এবং ট্যাগ করা আছে।
প্রত্যেকটা পোস্ট আমাদের এখানে শো করতেছে মেনশন একটা, যে পোস্টে আমার এই পেজটা, এই যে পেজটা হচ্ছে নোটস অফ আতিক, আমার অফিসিয়াল পেজ, এটা যে উনি পোস্টে আমাকে ট্যাগ করা আছে, মেনশন করা আছে, সবগুলাতে এখানে শো করতেছে। এটা আপনিও দেখতে পারেন আপনার পেজগুলো কে কে মেনশন করছে, কে কে ট্যাগ দিয়েছে। এই যে ক্লিপ, আপনি যদি কোনো ক্লিপ, ছোট ছোট ক্লিপ থাকে না, এগুলো যদি আপনি লাইভ করেন, আপনার মানে আপনি এখন লাইভ চলতেছে না, এই ক্লাসটা রেকর্ড করার পরও কিন্তু এই ক্লাসটা লাইভ ফেসবুকে ইউজ করা যায়, একটা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে ছোট ছোট ক্লিপগুলো আপলোড করা যায়। তো ওইভাবে আপনি যদি কোনো ক্লিপই করেন তখন এই ক্লিপের মাধ্যমে এখানে শো হবে। এটা হচ্ছে ফেসবুক পোস্ট। হ্যাঁ, এই যে ফেসবুকে আপনি যত পোস্ট দিচ্ছেন সবগুলো ফেসবুকে যত ফটো আপলোড করছেন সবগুলো এখানে শো করবে। ঠিক আছে, এবার হচ্ছে আপনার প্লে লিস্ট। আপনার যদি ভিডিওর কোনো প্লে লিস্ট থাকে, ঠিক আছে, সেটা এখানে শো করবে। আমি একটু পাশাপাশি আপনাদের এই পেজের লাইভটাও দেখাই। এ দেখেন এখানে আমাদের এই যে কয়েকটা আছে, এগুলা কিন্তু ওই যে প্লে লিস্ট আমাদের ভিডিওর জন্য। আমরা যে এখান থেকে এই যে ভিডিওতে যাই, ঠিক আছে, এটা দেখেন, দেখেন প্লে লিস্ট আছে, এই যে ডিজিটাল মার্কেটিং হারপর 11, এটা হচ্ছে আগের পর। এখন তো ইউটিউবে আপনাদের আপলোড দিয়ে লিঙ্কগুলো দেয়, তাই না? আগে হচ্ছে পেজে পোস্ট দিয়ে দিতাম, এই যে এইগুলা। তারপরে যে এই যে টুকটাক আর কি স্পেস দেওয়া, হাইলাইট নিউজগুলা, এই যে ট্রাভেলের এইগুলো ভিডিওগুলা। তো এরকমের আপনার এখানে দেখেন যে ফেসবুকের মধ্যে প্লে লিস্ট করে দেওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে প্লে লিস্টগুলো, এখানে আপনি একসাথে দেখতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এবার হচ্ছে এই যে সিরিজ। আপনি যদি কোনো পোস্ট বা কোনো কিছু সিরিজ আকারে পোস্ট করতে চান, যেমন আমাদের ওই যে নাটক বা সিনেমা সিরিজ আকারে বের হয় না, হ্যাঁ পর্ব আকারে, ওই সেম ওইভাবে প্লে লিস্ট। একটা প্লে লিস্টে আপনি ধরেন একাধিক ভিডিও, আপনি ধরেন আপনার সাকসেস স্টোরি, যে কোনো বিষয়ের সাকসেস স্টোরি এই প্লে লিস্টে আপনি অ্যাড করতে পারবেন। আবার ধরেন সং, গান, আপনি এখানে ডিজে গান ইউজ করতে অ্যাড করতে পারবেন, ক্লাসিকও অ্যাড করতে পারবেন, আর কাওয়ালিও অ্যাড করতে পারবেন, তাই না? সিরিজ তো হচ্ছে একটার ধারাবাহিক পর্ব। হ্যাঁ, না সিরিজটা যদি আমি এখানে আরেকটু আপনাদের করি, এটাকে আমরা যদি চাই আমরা সিরিজ হিসাবে বলতে পারি। যেমন আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, যেমন গতকালকে আমরা ট্যুরে গেছিলাম, আপনারা দেখছেন, এইখানে আমি সবগুলো ছবি পোস্ট করতে পারি না গ্রুপে, এজন্য পর্ব দিয়ে দিছি, কারণ 80টার বেশি ছবি পোস্ট করা যায় না। এজন্য পর্ব 1, যে আমাদের সব ছবিগুলো এখানে যে কেউ চাইলে পর্ব 1 এখানে 80টা দিছি, এবং এই বাকি পর্ব 2 দিয়ে বাকি অন্য ছবিগুলো দিছি। এগুলো ধারাবাহিকতা রয়েছে, এগুলো এগুলো এরকম হচ্ছে সিরিজ। ঠিক আছে, এবার যে মেড রেডি টু রিলস, আপনার অলরেডি যে পোস্টগুলো আছে ওইগুলো থেকে আপনি চাইলে রিলস শেয়ার করতে পারবেন। ঠিক আছে, এই যে রিলস, আপনি যে রিলসগুলো আপলোড দেন। এবার হচ্ছে ভিডিও ইউ ক্যান ক্রস পোস্ট। ক্রস পোস্টটা হচ্ছে আপনার, যদি আমি একটু দেখাই, আরেকটা আইডিতে যাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা আমরা কিসের ভিতরে, ইকম ডিজিটালের পেজে না? এগুলো তো হচ্ছে আপনার, আমি একটা ভিডিও দেখে আছে কিনা দেখেন, এই ভিডিওটা আমি পোস্ট করছি, দেখেন পোস্ট করা নোটস অফ আতিক এই পেজে না, এই পেজে, বাট শো করতেছে এই পেজে। এই যে এটা আমরা কি করে দিছি, ক্রস পোস্ট করে দিছি। ক্রস পোস্ট কিভাবে করতে, এটা এই দেখেন এই ভিডিওটা, এখানে এই যে এটা অ্যান্ড এটা, দেখেন এখানে দুইটা লেখা, নোটস অফ আতিক অ্যান্ড ইকম ডিজিটাল, তার মানে একই সাথে আমরা দুইটা পেজে পোস্ট করছি। এটা আগে ছিল ক্রস পোস্ট, এখন হচ্ছে ইন কলাবোরেশন। আপনারা দেখবেন পোস্ট করার সময় ইনভাইট কলাবোরেশন আসে না, একটা অপশন ইনভাইট কলাবোরেশন, দেখছেন? হ্যাঁ, প্রোফাইলে আসে, পেজে আসে, ওইখানে যদি আপনি অন্য কোনো পেজের
না অ্যাড করে দেন, মানে সিলেক্ট করে দেন, তো ওই পেজে একটা লিঙ্ক যাবে, আপনার কাছে একটা লিঙ্ক আসবে মানে ওই পেজে অ্যাপ্রুভ করার জন্য। সে যদি ওই পেজে অ্যাপ্রুভ করে দেয় দেন সে তার পেজেও ওই ভিডিওটা শো করবে, তাতে আর তার আলাদাভাবে পোস্ট করা লাগবে না। হ্যাঁ, বুঝেন নাই? দেন এইখানে এই ভিডিওটা এইখানে কি লেখা, নোটস অফ আতিক অ্যান্ড ইকম ডিজিটাল টেকনোলজি, তার মানে দুইটা পেজে এই ভিডিওটা আছে। দেন হ্যাঁ, এই ভিডিওটা আমি এই পেজে যদি একটু নিচে স্ক্রলিং করি দেখবেন, এ দেখেন এই এখানেও লেখা সেম, তাই না? এ দেখেন এই 15ই সেপ্টেম্বর, এখানে আমি 15ই সেপ্টেম্বর। এখন এই ভিডিওটা আমি অরিজিনালি পোস্ট করছি এই নোটস অফ আতিক থেকে, এখানে ইন কোলাবোরেশন আমি অ্যাড করে দিছি ইকম ডিজিটাল টেকনোলজি। এখন যখন অ্যাড করে দিছি তখন আমার এই নোটস অফ আতিক একটা লিঙ্ক দিছে, অথবা এইখানে একটা নোটিফিকেশন গেছে অ্যাপ্রুভ করার জন্য যে আমি এই পোস্টে এই ভিডিওটা অ্যাপ্রুভ করবো কিনা। যদি আপনি অ্যাপ্রুভ করে দেন তাহলে আপনার আর পোস্ট করতে হবে না, অটোমেটিক্যালি এই যে আপনি পোস্ট করছেন এই ভিডিওটা আপনার এই পেজেও শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রস পোস্ট এবং ইন কোলাবোরেশন। আর একটা বিষয় হচ্ছে দেখেন এইখানে হচ্ছে এই দেখেন নিচে যে ক্রিয়েশন টিম নামে দুইটা পেজ শো করতেছে, এখানেও দেখেন এই একটা বিষয় হচ্ছে আমি যদি ভিডিওটার ভিতরে যাই এইখানে 396, এখানে 396, দুটো জায়গায় সেম, অর্থাৎ দুইটা আপনি যেটা দিয়ে ভিউ হোক দুটোটাই সেম কাউন্ট করবে। ঠিক আছে, বাট এটা হচ্ছে যে আইডিতে পোস্ট করবেন ওই আইডিতে কাউন্ট হবে। একটা মিনিট আমার কথা, হ্যালো সালাম, হ্যাঁ জি আচ্ছা ভাই, আমি ক্লাসে আমি আপনাকে 5 মিনিট পরে ফোন দিই যদি কিছু মনে না করেন। কি বলছি বুঝছেন, এটা হচ্ছে ক্রস পোস্ট, আগে ক্রস পোস্ট ছিল, আপডেটের পরে ক্রস পোস্ট এইখানে অপশন আছে, বাট আপডেটের পরে এটা ইনভাইট কোলাবোরেশন। পোস্ট করার সময় অনেকে দেখছেন, হ্যাঁ দেখছেন, আপনারাও পোস্ট করার সময় দেখবেন ওই অপশনটা নিয়ে আসছে। ঠিক আছে, এই গেল এখানে। এরপর হচ্ছে ইনভাইট ইনসাইট। ইনসাইট হচ্ছে আমাদের এই যে এইগুলা কোন পোস্টটা আমাদের কত ভিউ হয়েছে এগুলো এখানে দেখা যায়। আমরা যেমন করছি, এরপর মেসেজিং, লিড সেন্টার, এটা হচ্ছে লিড সেন্টার। লিড সেন্টারে আপনার অপশনগুলো দেখে রাখেন, এগুলো কিন্তু আপনাদের মার্কেটিং এর সময় কাজে লাগবে। আজকে যত আমি থিওরিটিক্যাল আলোচনা করতেছি। লিড সেন্টার, লিড সেন্টারে আপনি যদি লিডস অ্যাড রান করেন, অ্যাডের একটা অপশন আছে লিডস অ্যাড, কোনটা কি আর এটা আমরা বুঝাবো যখন অ্যাড রান করবো। এই লিডস অ্যাডের লিডস গুলো আপনার এখানে এসে জমা হবে। যদি তখন বলছে ভাইয়া লিডস গুলো কোথায় যায় জমা হয়েছে, তখন আবার খুঁজতে হবে। এবার আমি আগেই দেখাই দিলাম লিডস গুলা এই লিড সেন্টারে এসে জমা হবে। এবার হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন হচ্ছে আপনারা সবাই জানেন যে আমরা যে ভিডিও দেখি, ভিডিওর মাঝখানে যদি অ্যাড শো করে তাহলে ওই পেজে হচ্ছে মনিটাইজেশন অন করা থাকে এবং মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং করা যায়। ঠিক আছে, এই মনিটাইজেশন অপশনটা এখানে, মনিটাইজেশনের জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া দরকার, আমাদের কি কি হলে আমরা মনিটাইজ অন করতে পারবো, এই বিষয়গুলো সব এখানে আছে। অ্যাড সেন্টার, এখানে আমরা অ্যাডগুলো দেখতে পাবো, আমাদের পেজে যদি কোনো অ্যাড চালাই ডিরেক্ট অ্যাড। ঠিক আছে, এখন অল টুলস, অল টুলসের ভিতরে আমাদের অ্যাড ম্যানেজার বা আদার্স যে জিনিসগুলো এইগুলো আছে, এগুলো আমরা নেক্সট স্টেপে আমরা নেক্সট ক্লাসে অ্যাড ম্যানেজার, বুস্ট পোস্ট এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে।